আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমিনুর রহমান প্রধান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, টুনিহাট, পঞ্চগড়। সারা বিশ্ব আজ করোনা ভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে। সারা বিশ্বে এখন পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে প্রায় 5 লক্ষ মানুষ। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই ভাইরাসটি হু হু করে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 1,60,000-এর বেশি মানুষ এবং মৃত্যুবরণ করেছে 2,000-এরও বেশি। বৈশ্বিক এই মহামারীর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো 4 মাস ধরে বন্ধ আছে। এই 4 মাসে শিক্ষার্থীদের অভাবনীয় ক্ষতি সাধন হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে সরকার অনলাইন ক্লাস চালু করেছে। তারই পরিপ্রেক্ষিতে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আজ 6 জুলাই 2020 খ্রিস্টাব্দ। আজকে আমার এই প্রথম অনলাইন ক্লাস। আমি আজ অর্থনৈতিক প্রথম পত্রের 8ম অধ্যায়ের খাজনা বিষয়ে আলোচনা করব। এই ক্লাসটি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা খাজনা অধ্যায়ের রিকার্ডোর খাজনা তত্ত্বটি আলোচনা করব। রিকার্ডোর খাজনা তত্ত্ব। অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো এর নাম অনুসারেই অর্থনীতিতে এই খাজনা তত্ত্বটির নাম রিকার্ডোর খাজনা তত্ত্বটি হয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো 1817 খ্রিস্টাব্দে তার প্রকাশিত বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, বিখ্যাত গ্রন্থটির নাম কি? দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন। এই বিখ্যাত গ্রন্থটিতে খাজনা সম্পর্কে একটি মতবাদ প্রকাশ করেন। খাজনা সম্পর্কে যে মতবাদটি প্রকাশ করেন ডেভিড রিকার্ডো, সেটি হচ্ছে জমির আদি এবং অবিনশ্বর শক্তি ব্যবহারের ফলে উৎপাদনকারী জমির মালিককে যে অর্থ প্রদান করে থাকে সেটি খাজনা। অর্থাৎ তিনি বলেছেন জমির আদি এবং অবিনশ্বর শক্তি অর্থাৎ জমির উর্বরতা শক্তিকেই, যেটা প্রকৃতি প্রদত্ত, সেটাকে বলেছেন আদি এবং অবিনশ্বর শক্তি। এটা কখনো ধ্বংস হয়ে যায় না। এই শক্তিটি ব্যবহার করার ফলে যে উৎপাদিত পণ্য আমরা পাই তার মূল্যটাই হচ্ছে খাজনা। রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করার পূর্বে আমরা এর কিছু অনুমিত শর্ত আলোচনা করব। প্রতিটি তত্ত্ব আলোচনার ক্ষেত্রেই কিছু অনুমিত তত্ত্ব থাকে, তেমনটি এখানে আছে। 1 নম্বর, এটা হচ্ছে অনুমিত শর্ত। জমির যোগান সীমাবদ্ধ থাকতে হবে। জমির যোগান সীমাবদ্ধ। 2 নম্বর,
জমিতে কেবল একটি কৃষিজাত দ্রব্য উৎপাদিত হয়ে থাকে। একটি কৃষিজাত দ্রব্য উৎপাদিত হয়। জমির উর্বরতার পার্থক্য আছে। জমির উর্বরতার পার্থক্য আছে। তারপরে হচ্ছে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা আছে। জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা আছে। জমির উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য বিদ্যমান। আর একটা হচ্ছে জমির উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য বিদ্যমান। এইগুলা অনুমিত শর্ত নিয়ে ডেভিড রিকার্ডো তার খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। বিশ্লেষণ: রিকার্ডো জমির উর্বরতাকে তিনটি ভাগে ভাগ করেছেন। উর্বরতা শক্তি অনুযায়ী জমিকে প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি এবং তৃতীয় শ্রেণীর জমি, এই তিন শ্রেণীতে ভাগ করেছেন। তার মতে প্রথম শ্রেণীর জমিতে উর্বরা শক্তি বেশি, তাই সেটাতে ফসল বেশি উৎপাদন হয়। এরপরে দ্বিতীয় শ্রেণীর জমি প্রথম শ্রেণীর জমির চেয়ে একটু কম উর্বরা শক্তি থাকে, সেই জন্য সেখানে প্রথম শ্রেণীর চেয়ে কম ফসল উৎপাদন হয়। আর তৃতীয় শ্রেণীর জমিতে প্রকৃতি প্রদত্ত কোনো উর্বর শক্তি থাকে না, ফলে সেখানে ফসল কম উৎপাদন হয়। তাহলে বুঝলাম রিকার্ডো তার খাজনা তত্ত্বে জমিকে তিনটি শ্রেণীতে বিন্যাস করেছেন। একটি হলো প্রথম শ্রেণীর জমি, আরেকটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি, আরেকটি হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। একটি টেবিলের সাহায্যে আমরা রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করব। একটি টেবিলের সাহায্যে রিকার্ডোর খাজনা তত্ত্বটি আমরা ব্যাখ্যা করতে যাব। টেবিলটি এঁকে নিচ্ছি। এটা হলো জমির শ্রেণী, তারপরে হচ্ছে ভূমির পরিমাণ, তারপরে উৎপাদনের পরিমাণ, দাম প্রতি মণ, আয়, মোট ব্যয় মানে ব্যয় আর কি, তারপরে খাজনা। তাহলে জমির শ্রেণী, এটি প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী।
প্রথম শ্রেণীর জমিতে ওই ভূমি পূরণ সব শ্রেণীর জমি একই ধরবো আমরা, 1 বিঘা ধরি, 1 বিঘা। দ্বিতীয় শ্রেণী 1 বিঘা, তৃতীয় শ্রেণীও 1 বিঘা। উৎপাদনের পরিমাণ, প্রথম শ্রেণীর জমিতে উৎপাদন পরিমাণ 8 মণ, দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদনের পরিমাণ 7 মণ এবং তৃতীয় শ্রেণীর জমিতে পরিমাণ 6 মণ। দাম প্রতি মণ যদি 200 টাকা হয়, আচ্ছা 200 টাকা, দাম 200 টাকা, 200 টাকা, 200 টাকা। এখানে প্রথম শ্রেণীর জমিতে আয় হবে 1600 টাকা, 8 মণ ধানের দাম 200 টাকা ধরে 1600 টাকা। তারপরে দ্বিতীয় শ্রেণীর জমিতে 1400 টাকা, তৃতীয় শ্রেণীর জমিতে 1200 টাকা। 7 দুগুণা 1400, 7 দুগুণা 21400 আর 6 দুগুণা 1200। মোট ব্যয় প্রতি জমিতে একই পরিমাণ 1200 করে, এখানেও 1200 টাকা, এখানেও 1200 টাকা। তাহলে প্রথম শ্রেণীর জমিতে খাজনা আমরা কীভাবে পাবো? খাজনা হইল এখানে খরচ 12 টাকা, ব্যয় 12 টাকা, আয় 1600 টাকা। 1200 টাকা ব্যয়, 1600 টাকা আয়, তাহলে থাকলো 400 টাকা। দ্বিতীয় শ্রেণীর জমিতে থাকে 200 টাকা, তৃতীয় শ্রেণীর জমিতে 0। 12 থেকে 1200 থেকে 1200 বিয়োগ করলে 0 থাকে। তাহলে আমরা দেখি প্রথম শ্রেণীর জমিতে খাজনার পরিমাণ 400 টাকা, দ্বিতীয় শ্রেণীর জমিতে খাজনার পরিমাণ 200 টাকা, তৃতীয় শ্রেণীর জমিতে খাজনার পরিমাণ 0 টাকা। তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা দিতে হবে না, কারণ সেখানে আয় ও ব্যয় সমান। এই জমিটিকে প্রান্তিক জমিও বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম প্রথম শ্রেণীর জমিতে বেশি খাজনা দিতে হবে, দ্বিতীয় শ্রেণীর জমিতে প্রথম শ্রেণীর চেয়ে কম দিতে হবে, আর তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা দিতে হবে না। এখানে প্রথম শ্রেণীর জমির খাজনার পরিমাণ 400 টাকা, দ্বিতীয় শ্রেণীর জমির খাজনার পরিমাণ 200 টাকা, তৃতীয় শ্রেণীর জমি 0 টাকা। তাহলে রিকার্ডো জমিকে 3 শ্রেণীতে ভাগ করেছেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর জমিতে খাজনা বেশি, দ্বিতীয় শ্রেণীর জমিতে খাজনা প্রথম শ্রেণীর চেয়ে একটু কম, তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা নেই। টেবিলের মাধ্যমে আমরা এই ব্যাখ্যাটুকু পেলাম। এখন রিকার্ডোর খাজনা তত্ত্বটিকে একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি রিকার্ডোর খাজনা তত্ত্বটি। ভূমি অক্ষে জমির শ্রেণী বা ভূমির শ্রেণী, জমির শ্রেণী বা ভূমির শ্রেণী একই। আর উলম্ব অক্ষে বা ওয়াই অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ নির্দেশ করি। এখানে 3 প্রকার জমি শ্রেণী বিন্যাস করা হয়েছে, আমরা দেখাচ্ছি। এই 3টি জমি ও এ, ও বি, এ বি, ও এ সমান প্রথম শ্রেণীর জমি, এ বি সমান দ্বিতীয় শ্রেণীর জমি, বিসি সমান তৃতীয় শ্রেণীর জমি। এই 3টি জমি আমরা নির্দেশ করলাম। এরপর প্রথম শ্রেণীর জমি যেহেতু উর্বরা শক্তি বেশি, সেখানে উৎপাদন অনেক বেশি হবে। এখানে উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি। উৎপাদনের পরিমাণ এখানে ওপি পরিমাণ ধরলাম, ওপি পরিমাণ। এটা প্রথম শ্রেণীর জমি। দ্বিতীয় শ্রেণীর জমি উৎপাদন ও কিউ পরিমাণ, এবং তৃতীয় শ্রেণীর জমিতে ও আর। এভাবে উৎপাদন প্রথম শ্রেণীর জমিতে ওপি পরিমাণ, দ্বিতীয় শ্রেণীর জমিতে ও কিউ পরিমাণ, এবং ও কিউ না, এখানে কিউ এন আর
তৃতীয় শ্রেণীর জমিতে পরিমাণ সি ইউ, এখানে টি এম এল বিন্দু এস বিন্দু। তাহলে প্রথম শ্রেণী জমিতে, প্রথম শ্রেণী আমি লিখে দিচ্ছি এখানে, এই জমিটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, আর এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর জমিতে উৎপাদিত মোট উৎপাদন হয়েছে ও এ এল পি পরিমাণ। দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদিত হয়েছে এ বি এন এম পরিমাণ। তৃতীয় শ্রেণীর জমিতে উৎপাদন হয়েছে বি সি ইউ টি পরিমাণ। এখন প্রথম শ্রেণীর জমির অতিরিক্ত উৎপাদন হয়েছে আর এস পি এল। দ্বিতীয় শ্রেণীর জমি উৎপাদন হয়েছে, অতিরিক্ত উৎপাদন হয়েছে এস টি এন এম। তৃতীয় শ্রেণীর জমিতে অতিরিক্ত উৎপাদন হয়নি, যা উৎপাদন খরচ করা হয়েছে তাই উৎপাদন করা হয়েছে, অর্থাৎ ব্যয় এবং আয় তৃতীয় শ্রেণীর জমিতে সমান হয়েছে। এখানে আমরা ব্যাখ্যা করব এখানে আমরা কী পরিমাণ খাজনা দিব প্রথম শ্রেণীর জমিতে সেটি বলবো। এখানে খাজনার পরিমাণ হবে মোট উৎপাদন থেকে মোট ব্যয়টি বাদ যাবে। মোট ব্যয় হয়েছে এখানে ও এ এস আর, আর মোট উৎপাদন হয়েছে ও এ এল পি। আমরা প্রথম শ্রেণীতে খাজনা প্রদান করব এই অংশটুকু, অর্থাৎ যেটুকু ব্যয় করছি সেটুকু বাদ দিয়ে বাকি সবটুকুই খাজনা প্রদান করব। ঠিক দ্বিতীয় শ্রেণীর জমিতে আমরা খাজনা উৎপাদন করব, আমরা যেটুকু ব্যয় করছি, অর্থাৎ আমরা ব্যয় করেছি এ বি টি এস, এটুকু বাদ দিয়ে বাকিটি থাকলো এস টি এন এম, এই অংশটুকু আমরা ভূমির মালিককে দিব, অর্থাৎ খাজনা প্রদান করব। তৃতীয় শ্রেণীর জমিতে যাহা ব্যয় করেছি তাই আয় হয়েছে, অর্থাৎ তাই উৎপাদন হয়েছে, অর্থাৎ বি সি টি ইউ পরিমাণ ব্যয় হয়েছে, আবার উৎপাদনও ঠিক সেই পরিমাণে হয়েছে। তাহলে আমরা প্রথম শ্রেণীর জমিতে খাজনা প্রদান করব, প্রথম শ্রেণীতে জমিতে খাজনা প্রদান করব ও এ এল পি বিয়োগ ও এ এল পি বিয়োগ আর এস এল পি সমান না ও এ এল পি বিয়োগ, এটা আমরা উৎপাদিত পণ্যটা বিয়োগ করব ও এ এস আর, অর্থাৎ আমরা এখন পাবো আর এস এল পি এই অংশটুকু প্রথম শ্রেণীর জমির খাজনা। এটুক প্রথম শ্রেণীর জমির খাজনা, প্রথম শ্রেণীর জমির খাজনা। ঠিক দ্বিতীয় শ্রেণীর জমিতে আমরা খাজনা পাবো, এখানে মোট হচ্ছে এ বি এন এম বিয়োগ এ বি টি এস সমান পাবো টি এস এন এম। এটা হলো দ্বিতীয় শ্রেণীর খাজনা, দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। তৃতীয় শ্রেণীর জমিতে যেটুকু আয় হয়েছে ঠিক সেটুকু ব্যয় হয়েছে, অর্থাৎ এখানে আমরা ব্যয় করছি বি সি টি ইউ, আয় হয়েছে বি সি টি ইউ, অর্থাৎ এখানে বি সি টি ইউ বিয়োগ বি সি টি ইউ সমান 0, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা দিতে হবে না। এখানে যতটুকু উৎপাদন খরচ হয়েছে ঠিক ততটুকুই উৎপাদন হয়েছে, যতটুকু খরচ হয়েছে ঠিক ততটুকুই উৎপাদন হয়েছে, সেই জন্য এই শ্রেণীর জমির কোনো খাজনা নেই। তাহলে আমরা বুঝলাম যে রিকার্ডো জমিকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন,
একটি প্রথম শ্রেণী, তারপর দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর জমিতে খাজনা দিতে হয়, দ্বিতীয় শ্রেণীর জমিতেও প্রথম শ্রেণীর চেয়ে কম দিতে হয়, আর তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা দিতে হয় না। এইটি হলো রিকার্ডোর খাজনা তত্ত্ব। এখন রিকার্ডোর খাজনা তত্ত্বের কিছু সমালোচনা আছে। আধুনিক অর্থনীতিবিদরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ রিকার্ডোর খাজনা তত্ত্বের উপর বেশ কিছু সমালোচনা করেছেন। এই সমালোচনাগুলোর হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রয়োগ। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রয়োগ রিকার্ডোর মতে কেবলমাত্র ভূমির উর্বরতার ক্ষমতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। বাস্তবে কিন্তু তা নয়। ভূমি সমজাতীয় হলো ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকারিতা দরুন খাজনার উদ্ভব হতে পারে। তারপর হচ্ছে খাজনা নির্ধারণ। রিকার্ডো তার তত্ত্বে কীভাবে খাজনা নির্ধারিত হতে পারে সে সম্পর্কে কিছুই বলেননি, কিন্তু রিকার্ডো তত্ত্বে ভূমির খাজনা এবং পার্থক্যের কারণ ব্যাখ্যা করা হয়েছে। এটা একটা সমালোচনা। তারপরে খাজনাবিহীন জমি। রিকার্ডোর মতে প্রান্তিক জমির খাজনাবিহীন জমি। রিকার্ডোর মতে প্রান্তিক জমির জন্য কোনো খাজনা দিতে হয় না, আমরা যেটা পড়ে আসছি। কিন্তু বাস্তবে রিকার্ডোর কল্পিত খাজনাবিহীন জমির কোনো অস্তিত্ব নাই। বাস্তবে সব ধরনের জমির জন্যই কিছু না কিছু খাজনা দিতে হয়। আর একটা হচ্ছে কি সংকীর্ণ ধারণা। রিকার্ডো তার ব্যাখ্যায় শুধু জমিকে ব্যবহার করেন, কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা সীমাবদ্ধ যোগান বিশিষ্ট যে কোনো প্রাকৃতিক সম্পদ থেকে খাজনার উদ্ভব হতে পারে, যা রিকার্ডো বলেননি। মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা। আরেকটা হচ্ছে মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা। রিকার্ডের মতে ভূমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা আছে, কিন্তু বাস্তবে ভূমির এরূপ ক্ষমতা নেই। ক্রমাগত চাষাবাদের ফলে ভূমির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করার পর আধুনিক অর্থনীতিবিদরা এ সমস্ত সমালোচনা করেন। যতই সমালোচনা করা হোক রিকার্ডোর খাজনা তত্ত্বটিকে, কিন্তু পরবর্তীতে আধুনিক অর্থনীতিবিদরা যে আধুনিক খাজনা তত্ত্ব আবিষ্কার করেছেন সেটি অবশ্যই সাহায্যকারী হিসাবে রিকার্ডোর খাজনা তত্ত্বটি অনেক গুরুত্ব বহন করে। আমরা রিকার্ডোর খাজনা তত্ত্ব সম্পর্কে এটুকুই আলোচনা করলাম। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।